আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। তো আজকে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ইতিমধ্যে আমি অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের যে সমাধান সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা ওখান থেকে ওগুলো দেখে নিতে পারো যারা অন্যান্য ক্লাসের স্টুডেন্ট আছো। এছাড়াও সামনে আরো অন্যান্য ক্লাস যেমন বিজ্ঞান, আইসিটি, ইভেন ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর অ্যাসাইনমেন্টও তোমরা পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলো পেয়ে যাবে আমার কাছ থেকে। তো আর কথা বলবো না, শুরু করে দিই ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টটি। তোমরা গণিত অ্যাসাইনমেন্টের কোশ্চেন যদি বাসায় একটু পর্যবেক্ষণ করো, একটু দেখো, তাহলে দেখবা যে সৃজনশীল প্রশ্নের প্রথম চ্যাপ্টারটাকে সংশ্লিষ্ট করে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, সৃজনশীল প্রশ্ন হচ্ছে 12, 15, 20, 35 চারটা সংখ্যা দিয়েছে উদ্দীপক হিসেবে। সেই প্রেক্ষিতে তিনটা কোশ্চেন করা হয়েছে, যার মধ্যে প্রথম কোশ্চেনটা হচ্ছে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সবগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 5 অঙ্কের, মনে রাখতে হবে 5 অঙ্কের এটা। আবার এটা বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সবগুলো দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে ভাগশেষ 10 থাকবে। তো এই অঙ্কগুলো সলিউশন করব। দেখো, প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটার সাথে সংশ্লিষ্ট আছে। সো আমাকে সবগুলো অঙ্ক কিন্তু অ্যাকুরেসি হইতে হবে অনেক, তাই না? সো আমরা দেখো কটা দিয়ে শুরু করছি। ক, আমার যে 4টি সংখ্যা দেওয়া আছে সেটা আগে লিখে নি। দেওয়া আছে সংখ্যা 4টি। আমরা সংখ্যা 4টি এভাবে লিখে নিব। সংখ্যা 4টি কি কি দেওয়া আছে? আছে 12, 15, 20 ও 35। এই 4টা সংখ্যা দেওয়া আছে, তাই তো? সো সংখ্যাগুলোর লসাগু বের করব। সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করি। লসাগু নির্ণয় করি। তোমরা জানো যে লসাগু সাধারণত দুইটা প্রক্রিয়ায় নির্ণয় করা যায়, তাই না? তো আমরা সাধারণত ইউক্লিড প্রক্রিয়াটাকে বেশি প্রায়োরিটি দিই এবং বেশি পছন্দ করি করতে। সো ইউক্লিড প্রক্রিয়ায় আমরা এটা করে দেখি। দেখো, 12, 15, 20, 35 যেহেতু জোড় সংখ্যা দুইটা আছে তাই আমরা 2 দিয়ে এটাকে শুরু করব। 6 দুগুণে 12, 15 ভিতরে যায় না। 10 দুগুণে 12, আর এটা 35 ভিতরে যাবে না। সো আবার 2 দিয়ে দিই। 3 দুগুণা 15 ভিতরে যাচ্ছে না। 5 দুগুণা 35। এবার আমরা 3 দিয়ে চেষ্টা করতে পারি। 3 একে 3, 3 5 15, 5 এর ভিতরে যাচ্ছে না, 35 এর ভিতরেও যাচ্ছে না। এবার আমি 5 দিয়ে চেষ্টা করি। 1 1 1 7। তো এরপরে আর হয়তো যাবে না। সুতরাং আমরা লসাগুটা বের করি। লসাগু দেখো, 2 গুণ 2 গুণ 3 গুণ 5 এবং লাস্টে একটি সংখ্যা 7 আছে। এই সবগুলো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা লসাগু, কাঙ্ক্ষিত যে লসাগুটা সেটা পেয়ে যাব। 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, আর 6 7 42। দ্যাট মিন 420। এটাই আমার কাঙ্ক্ষিত আনসার। তো এই প্রক্রিয়ার লসাগুগুলো কিন্তু তোমরা বাসায় অনেক করেছো, ইভেন ছোট ক্লাসগুলোতেও করেছো, তাই না? সো এই অঙ্কগুলো আশা করছি তোমরা পারবা। তো আমরা খ নাম্বার কোশ্চেনটা সলিউশন করে দেখাই, কি বলো? হ্যাঁ, চলো খ নাম্বারটা আমরা সলিউশন করি। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সবগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য? সো আমরা প্রত্যেকটা সংখ্যা আসলে নিঃশেষে বিভাজ্য কিনা সেটা বের করার জন্য অবশ্যই সংখ্যাগুলোর লসাগু, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। লসাগুটা প্রয়োজন হয়, ঠিক আছে? সো আমরা লসাগুটা, এই যে ক হতে প্রাপ্ত যে লসাগু, এটা ব্যবহার করব। ক হতে প্রাপ্ত লসাগু কত পেয়েছি আমরা, বলো তো দেখি? 420 এক্স্যাক্টলি। তো দেখো, এই 420 দিয়ে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করে দেখব। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে তো খুবই ভালো,
তা তো আমরা রেজাল্ট পেয়ে গেলামই। আর যদি ভাগ না যায় তখন আমাকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় যোগ করে বের করতে হবে অথবা বিয়োগ করে বের করতে হবে। তো বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে খেয়াল করে দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি তুমি বিয়োগ করো তাহলে কিন্তু সেটা 4 অঙ্কের হয়ে যাবে। সো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো চাই নাই, সো আমাকে যোগের স্টেপটা আমাকে সিলেক্ট করতে হবে। সো দেখো আমরা প্রথমে লিখি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অবশ্যই 1 এর পরে 4টা শূন্য, তাই তো? এভাবেই তো লিখি আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ফাইন, তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম। এখন আমরা এই 1000 কে 420 দ্বারা ভাগ করে দেখব যে আসলে এটা নিঃশেষে বিভাজ্য হয় কিনা। ভাগ করে দেখব। তো ভাগ করলে দেখো 420, এই প্রথম যে 4টা ঘর, এই 4টা ঘরের ভিতর 2 বার যাচ্ছে। 420 দুগুণ হচ্ছে 840। আমরা একটু পেছনে লিখি 840। আমরা যদি বিয়োগ করি তাহলে 0 6 1, তারপরে আবার 0, তাই তো? এখন কতবার যাবে বলো তো দেখি? 3 বার মাস্ট যাবে, 4 বার আই থিঙ্ক যাবে না, কারণ 400 কে 4 বার দিয়ে গুণ করলে তোমার 1600 হয়ে যাচ্ছে। সো আমরা এটা 3 বার দিব। 3 বার দেই, আর 3 0 0, 3 দুগুণা 6, 3 4 12, তাহলে থাকছে 340। 340 অবশিষ্ট থাকছে। এখন বিষয় হচ্ছে এই যে 340, খেয়াল করো বেসিক্যালি 420 হইতে 340 এর আর কত লাগে? অথবা 1000 থেকে যদি 340 কম হতো, 1000 থেকে 340 যদি কম থাকতো তাহলে কিন্তু নিঃশেষে বিভাজ্য হতো, ঠিক আছে? তাহলে তো লিখবো আমরা 1000 না, এটা 10,000। 10,000 অপেক্ষা 340 কম হলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। নিঃশেষে বিভাজ্য হচ্ছে। কিন্তু ঘটনা কি? ঘটনা হচ্ছে তুমি যদি এই 10,000 থেকে 340 কে মাইনাস করে দাও তাহলে যে বিয়োগফলটা পাবে সেটা 4 অঙ্কের পাবে, ঠিক আছে? এই জন্য এটা আমরা একসেপ্ট করব না। আমরা দেখো উপরে লিখি, কিন্তু তা 4 অঙ্ক বিশিষ্ট। 4 অঙ্ক বিশিষ্ট, যা গ্রহণযোগ্য নয়। সো আমাকে আরেকটা পন্থা আছে যেটা যোগ করতে হবে। আমি একটু আগে বলেছিলাম যোগটা করব কার সাথে? যোগটা করব এই 1000, এই 10,000 এর সাথে। সুতরাং সংখ্যাটি হবে, খেয়াল করো, এই যে 10,000, এই 10,000 সাথে যোগ হবে কত? বেসিক্যালি 340 যোগ হবে না, বেসিক্যালি 340 হবে না, কিন্তু 340 এর ভিতর তো 420 ভাগ যাচ্ছে না। তাহলে 420 যদি 340 এর মধ্যে যেহেতু ভাগ যাচ্ছে না, তাহলে ভাগ যেতে হলে অ্যাটলিস্ট 340 এর সাথে কত যোগ করতে হয়? সেটা অবশ্যই 420 থেকে তুমি যদি 340 কে বিয়োগ করে দাও তাহলেই রেজাল্ট চলে আসবে। 420 থেকে 340 মাইনাস করে দিব, তাহলে দেখো এই পাশে তো 10,000 থাকবে, যোগ এখান থেকে এটা মাইনাস করলে আসে 80। দ্যাট মিন্স আমার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে। এই যে 80, এই 80টা তুমি যদি এটার সাথে যোগ করো তাহলে তোমার রেজাল্ট চলে আসবে। এইটাই হচ্ছে আমার নির্ণয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আশা করি এটা বুঝতে পারছো,
কারণ এই টাইপের অঙ্কগুলো তোমাকে ক্লাসে অনেকবার করানো হয়েছে, তাই না? তো এরপরে আমরা গ নাম্বারে যাব। খেয়াল করে দেখো, গ নাম্বারে একইভাবে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সবগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ 10 হবে। আমাকে ভাগশেষ 10 প্রত্যেকটা দ্বারাই যদি ভাগ করি ভাগশেষ 10 আনতেই হবে। সো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে আবার পূর্বের মতো যে লসাগুটা ব্যবহার করেছিলাম সেই লসাগুটা আমরা আবার ব্যবহার করব। তাহলে ক হতে প্রাপ্ত সংখ্যাগুলোর লসাগু, লসাগু হচ্ছে 420 পেয়েছি। তো আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা 9 ব্যবহার করে থাকি। 4টা 9, তাই না? তাহলে এখন আমরা এই 4টা 9 কে 420 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফলটা কেমন আসে দেখি। আমরা প্রথমে 2 বার দিয়ে দেই, 840। তাহলে এখান থেকে 9, এখান থেকে 5, এখানে আরো একটি 9 অবশিষ্ট আছে। আবার যাচ্ছে 3 বার, তাহলে 3 0 0, 3 2 6, 3 4 12। দ্যাট মিন্স 9 3 3 339। লাস্ট অবশিষ্ট আছে 339। আচ্ছা, আমাকে বলা হয়েছে যে এমন একটা সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে হবে যে সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ অবশিষ্ট 10 থাকবে। তাহলে খেয়াল করো 420 কিন্তু এটার মধ্যে ভাগ যাচ্ছে না, আবার ভাগ যতটুকু গেছে 339 অবশিষ্ট আছে। তো আমার তো 339 অবশিষ্ট থাকলে হবে না, আমাকে 10 অবশিষ্ট রাখতে হবে, তাই তো? তাহলে আমি এই 339 এটা থেকে মাইনাস করলে, যদি আমি 9999 থেকে মাইনাস করি তাহলে 420 এই সংখ্যার ভিতরে নিঃশেষে বিভাজ্য হবে, তাই না? তাহলে আমরা এটাই লিখবো যে 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা কত হবে সেটা দেখো। আমরা কিন্তু এই সংখ্যাটাকে নিঃশেষে বিভাজ্য পাইলাম না। সো কেন পাইনি? 339 ঝামেলার জন্য। এই 339 কে মাইনাস করে দাও, তাহলেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। সেটা হবে 660। এই সংখ্যাকে তুমি 420 দ্বারা ভাগ করো, দেখবা নিঃশেষে বিভাজ্য হচ্ছে। এখন আমার মূল লক্ষ্যে পৌঁছাইতে কোনো সমস্যা হবে না। খেয়াল করো, আমি তো নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা বের করবো না, আমাকে বের করতে হবে অবশিষ্ট যেন 10 থাকে। তাহলে এটা তো নিঃশেষে বিভাজ্য হচ্ছেই, এর সাথে যদি আমি 10 যোগ করে দিই, তুমি এটাকে এই 4টা যে কোনো একটাতে ভাগ করলে সেই ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে। তাহলে লিখি দেখো, ভাগশেষ 10 থাকবে। আমরা এটাকে একটু গুছিয়ে যদি লিখি, 420 দ্বারা ভাগ করলে 10 ভাগশেষ থাকে এমন সংখ্যা, এমন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। সংখ্যা হবে কত বলতো? এই যে 9660 পেলাম, এইটার সাথে আমি 10 যোগ করে দিব, দ্যাট মিন্স 9670। এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল। বুঝতে পেরেছো নিশ্চয়? আমি আগে মূলত সব থেকে বড় যে সংখ্যাটা 4 অঙ্কের নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাটা আমি বের করেছি। বের করতে হলে আমাকে ভাগ করতে হয়, ভাগ করে যেটা অবশিষ্ট ছিল সেটা আমি মাইনাস করে নিয়েছি। তারপর এটাতে যেহেতু নিঃশেষে বিভাজ্য হচ্ছে, এখন 10 অবশিষ্ট, তাই আমি 10 যোগ করব। যদি আমাকে বলে 15 অবশিষ্ট থাকবে,
তাহলে আমি 15 যোগ করতাম, 20 হলে 20 যোগ করতাম, আমাকে যেটা অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে বলবে, আমি সেটাই যোগ করে দিব। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। এখন আমরা সৃজনশীল প্রশ্ন 2 এ যাব। তো দেখো আমরা 2 নং সৃজনশীলে চলে আসলাম। 2 নং সৃজনশীলে আমরা ফ্র্যাকশনের যে কাজগুলো সেগুলোর সম্পর্কে একটা সৃজনশীল দেওয়া আছে। দেখো 35 মিটার লম্বা একটি বাঁশের 7.5 মিটার কালো, 5 সমস্ত 25 ভাগে 4 মিটার লাল এবং 8 সমস্ত 4 ভাগে 3 মিটার হলুদ রং করা হলো। সবগুলো মিটারে দেওয়া আছে। তো আমার প্রশ্ন হচ্ছে সরল করো। প্রথমে একটা সরল দিয়ে দিয়েছে ক নাম্বারে। খ নাম্বার হচ্ছে বাঁশটির কত অংশ রং করা হয়েছে। এখানে কত অংশ চেয়েছে, কত মিটার না, জাস্ট এটা মনে রাখবা, কত মিটার চায় না, অংশ চেয়েছে। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল, এটাও কিন্তু অংশ চেয়েছে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এই অঙ্কটা যখন করি তখন আমরা কতটুকু, কত মিটার রং করা হয়েছে সেটা বের করে অ্যান্সার করি। বেসিক্যালি অঙ্কের প্রশ্নগুলো আগে ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে, বুঝে তারপরে অ্যান্সার করতে হবে। তো দেখো আমরা এটা কিভাবে সলভ করি। তো প্রথমে আমরা ক নাম্বারে যে সরলটা দিয়েছে সেই সরলের কাজটা করি। দেখো 7 সমস্ত 2 ভাগের 1, 7 ভাগের 4 এর 8 ভাগের 7। তো সরলের স্পেসিফিকলি রুল সম্পর্কে তোমাদের ধারণা আছে। যেহেতু এখানে কোনো ব্র্যাকেটের কাজ নেই, আমরা যদি ব্র্যাকেট থাকতো তাহলে ব্র্যাকেটের কাজগুলো আগে করতাম। সো এইখানে এর যে অফ বা এর কাজ, এই কাজটা আগে করব। তো পাশাপাশি আমরা এই সমস্তকেও ভেঙে ফেলবো। আমরা এটা যদি ভেঙে ফেলি 7 দুগুণে 14 আর 1 15, দ্যাট মিন্স 2 ভাগের 15 মাইনাস 4 এর 7 এর 8 ভাগের 7। তো আমরা যদি এটাকে কাটাকাটি করি, দেখো 4 8 এর ভিতর 2 বার যায়, 7 7 কাটা যাচ্ছে, তাহলে 15 ভাগ 2 বিয়োগ উপরে কিন্তু 1 আছে, তার মানে 1 ভাগ 2। এটাকে তোমরা লসাগু করো, 2 15 বিয়োগ 1, তাহলে রেজাল্ট হবে 14 ভাগে 2 ভাগের 14, দ্যাট মিন্স 7। ব্যাস, এইটাই আমার কাঙ্ক্ষিত লসাগুর অ্যান্সার। একদম সহজ, তাই না? লসাগুর অঙ্কটা তোমরা বাসায় অনেকেই আমি জানি করে ফেলেছো। তো এরপরে আমরা খ নাম্বার কোয়েশ্চেনটা করবো। দেখো খ নাম্বার কোয়েশ্চেনটা ভালো মতো বুঝে তারপরে এটা ক্যালকুলেশনে যাব। 35 মিটার একটা লম্বা বাঁশ, ধরো আমি একটা এরকম একটা লম্বা বাঁশ, এই লম্বা বাঁশে ধরো এতটুকু কালো রং করেছে, কালো, তারপরে এখান থেকে এতটুকু রং করা হয়েছে লাল, আবার এখান থেকে এতটুকু রং করা হলো হলুদ। তো বেসিক্যালি এইটা হলো, যদি মিটারে বলি তাহলে সব মিলে মনে করো যে 30 মিটার, ধরো 35 মিটার থেকে 30 মিটার রং করা হয়ে গেছে। কিন্তু যখন অংশ বলবে, দ্যাট মিন্স বাঁশের কত ভাগ রং করা হয়েছে, তখন কিন্তু সেটা মিটারে প্রকাশ করলে চলবে না। সো এই কাজগুলো আমরা করব। দেখো তো প্রথমে আমরা যে অংশগুলো রং করা হয়েছে সেই রং করা জিনিসগুলো সব যোগ করে দেখি কতটুকু মিটার, কত মিটার রং করা হয়েছে। তো আমরা খ নাম্বারটা স্টার্ট করে দিই। দেখো বাঁশটি রং করা হয়েছে, রং করা হয়েছে, খেয়াল করো, কালো, কালো রং, কালো রং কত করেছে 7 সমস্ত 2 ভাগের 1, যেটাকে তুমি সমস্ত যদি ভেঙে ফেলো তাহলে এটা হবে 15 ভাগের 2 মিটার। একইভাবে লাল, লালটা বের করি আমরা, লাল রং, লাল রং হচ্ছে 5 সমস্ত 25 ভাগের 4, যেটাকে সমস্ত যদি ভেঙে ফেলো 5 25 125, 129 ভাগ 25 মিটার। হলুদ রং, হলুদ রং হচ্ছে 8 সমস্ত 10 ভাগের 3, এটাকে যদি সমস্ত ভেঙে ফেলো তাহলে হবে 83 ভাগ 10। তাহলে এগুলো আমরা পেলাম, 3টা কালার করা হয়েছে, এত অংশ, এত মিটার, তাই তো? এখন এগুলো সবগুলো আমরা যোগ করব। তো দেখো যোগ করি আমরা, তাহলে মোট রং করা হয়েছে, রং করা হয়েছে
সেই ক্ষেত্রে মোট রং কতটুকু করা হয়েছে সবগুলো আমরা যোগ দেই। 15/2 যোগ 129/25 যোগ আমরা লাস্ট 83/10, এটা হচ্ছে মিটার। সো এটাকে আমরা যদি যোগ করি, খেয়াল করো, প্রথমে হবে লসাগু। লসাগু 2, 25 এবং 10, এর লসাগু কত? 50, এক্স্যাক্টলি 50। তাহলে 2 50 মধ্যে কতবার ভাগ যায়? 25 বার। তাহলে 25 কে তুমি যদি 15 সাথে গুণ করো তাহলে গুণফল কত হবে? ঠিক একইভাবে 25 50 মধ্যে কতবার যায়? 2 বার। তুমি 2 কে 129 সাথে গুণ করো, একইভাবে 10 কে 50 মধ্যে ভাগ দিলে হয় 5, 5 কে 83 সাথে গুণ করো, গুণ করে আমরা এটা রেজাল্ট বসাই। তো যোগ করলে আমরা দেখি আগে গুণ করে কি আসে। দেখো আমরা 2 50 থেকে 25 বার যাচ্ছে, 25 × 15 375 যোগ 129 কে 2 দিয়ে গুণ করলে হয় 258 যোগ 10 যেহেতু 50 মধ্যে 5 বার যাচ্ছে, 5 × 83 দ্যাট মিন 415। সো এগুলো আমরা যোগ করি, দেখো সবগুলো যোগ করলে আমার রেজাল্ট হবে 1048/50। তুমি যদি একটু কাটাকাটি করতে চাও সেক্ষেত্রে করতে পারো। কাটাকাটি করলে 2 দিয়ে, এটা 2 দিয়ে ভাগ করলে 524 আর এটা হচ্ছে 25, এত মিটার। এইটাকে আমরা সমস্ত করতে পারি চাইলে, কিন্তু আমার বেসিক্যালি সমস্ত করার কোনো প্রয়োজন নাই, কেননা আমি মিটারে কিন্তু উত্তর লিখবো না। আমি উত্তর লিখবো বাঁশের অংশে কয়টা অংশ বা কতটুকু অংশ রং করা হয়েছে। তো আমরা একটা ধরি বাঁশটির আমরা ধরে নিলাম এটা বাঁশটির ক অংশ রং করা হয়েছে, ক অংশ রং করা হয়েছে। ক অংশ মানে কি? টোটাল কত মিটার? বেসিক্যালি 35 মিটার। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে 35 মিটার এর ক অংশ কতটুকু হবে? দেখো 35 মিটারের ক অংশ রং করা হয়েছে, তাহলে 35 মিটারের ক অংশ কোনটা? এই যে এটা, অর্থাৎ টোটাল যতটুকু রং করা হয়েছে সেটা হবে 524/25 মিটার। বুঝতে পেরেছো? আমরা বেসিক্যালি ক এর অ্যান্সারটা বের করব, ক এর মানটা বের করব। তো দেখো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, সুতরাং ক অংশ সমান সমান হবে, দেখো 35 ক এর সাথে গুণ আকারে আছে। কোন সমীকরণে যদি বাম পাশে গুণ আকারে থাকে সেটা ডান পাশে যদি কনভার্ট হয় তাহলে অবশ্যই তার সাথে গিয়ে কি হয়? ভাগ হয়ে যাবে। 524/25 গুণ 35, এত অংশ হয়ে গেল। এখন এটা হলো ক অংশের ভ্যালু। সুতরাং এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে 524 নিচে হবে 875, এত অংশ, এবং এইটাই আমার কাঙ্ক্ষিত আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? তাহলে আমাকে বাঁশের কত অংশ রং করা হয়েছে? বাঁশের এত অংশ রং করা হয়েছে। তো এরপরে আমরা গ নাম্বারটা যদি যাই, এখানেই হয়ে যাবে। গ নাম্বারটা যেভাবে চেয়েছে তাতে অঙ্কটা খুবই সহজ এবং ছোট হবে। বলছে বাঁশটির কত অংশ রং করা বাকি রইল। তো আমরা বাঁশের কত অংশ রং করা হয়েছে সেটা বের করে ফেলেছি। তাহলে টোটাল বাঁশটা যদি সম্পূর্ণ এক অংশ হয়, এক থেকে এই অংশটা বিয়োগ করলে যে রেজাল্ট থাকবে সেটাই আমার অবশিষ্ট রং, বাকি যেটা রং করা হয়নি। তাহলে আমরা লিখে নিব ক হতে প্রাপ্ত রং করা হয়েছে বাঁশটির 524/875 এত অংশ রং করা হয়েছে। সুতরাং রং করা বাকি আছে, কত অংশ? 1 বিয়োগ 524/875। তুমি যদি এটাকে বিয়োগ করো লসাগু করে, 875 বিয়োগ 524
তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবে। এটা বিয়োগ করলে হবে 351 ভাগ 875, এত অংশ। এইটাই আমার আনসার। সো গ নাম্বারটা বেশি সহজ ক্ষয়ের তুলনায়, তাই না? তো দেখো একটা অঙ্ক করলে আরেকটা অঙ্ক কতটা সহজ হয়ে যায়। তো আমরা এখন সৃজনশীল 3-এ চলে যাব। তো দেখো আমরা সৃজনশীল প্রশ্ন 3-এ চলে আসলাম। সৃজনশীল প্রশ্ন 3-এ অনুপাত সংশ্লিষ্ট অঙ্ক। তো এখানে উদ্দীপকটা দিয়েছে দেখো, দুটি কম্পিউটারের দামের অনুপাত 3:2। দুইটা কম্পিউটার এর দামের অনুপাত দিয়ে দিয়েছে। প্রথমটির দাম 55,000 টাকা হলে কোয়েশ্চেন আসছে উদ্দীপকের অনুপাতটিকে, যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। ব্যস্ত অনুপাত মানে তোমরা জানো যে উত্তর রাশি পূর্ব রাশিতে যাবে আর পূর্ব রাশি উত্তর রাশিতে আসবে, তাই তো? দ্যাট মিনস লব হরে যাবে, হর লবে যাবে, এইরকম আর কি। দ্বিতীয় কম্পিউটারটির দাম কত? খুব সহজ। দ্বিতীয় কম্পিউটারটির দাম 2,000 টাকা যদি বেশি হয় তাহলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত? তো আমরা ক দিয়ে শুরু করি। দেখো আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। দেওয়া আছে কম্পিউটার দুইটির দামের অনুপাত, কম্পিউটার দুটির দামের অনুপাত, অনুপাত 3:2। সুতরাং প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত, অনুপাতের ব্যস্ত অনুপাত। খেয়াল করে আমি তো বলেছি যে উত্তর রাশি পূর্ব রাশিতে যাবে আর পূর্ব রাশি উত্তর রাশিতে যাবে। তো এটা আমার পূর্ব, এটা উত্তর, তাহলে আমার 2 চলে আসবে আগে আর 3 চলে যাবে পরে। এটাই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। খুবই সহজ এটা। তারপর হচ্ছে দ্বিতীয় কম্পিউটারের দাম কত? এই অঙ্কটা দুইটা ভাবে করা যায়। একটা তুমি দ্বিতীয় কম্পিউটারের দাম ধরে করতে পারো, ধরে শর্ত মতে দিয়ে করতে পারো। আর একটা ভাবে করা যায়, সেটা কিভাবে দেখো, আমরা খ নাম্বারেও একইভাবে যে দুইটা অনুপাত দেওয়া আছে কম্পিউটার দুইটা, সেই অনুপাতটা লিখে নিব। দেওয়া আছে কম্পিউটার দুটির দামের অনুপাত 3:2। তার মানে এটা হলো প্রথম কম্পিউটার, এটা দ্বিতীয় কম্পিউটার, তাই তো? আমার দ্বিতীয় কম্পিউটারের দাম দরকার। তা আমি এটা লিখতে পারি যে প্রথম কম্পিউটার এর দাম 3 টাকা হলে দ্বিতীয়টির দাম 2 টাকা। যেহেতু আমার এখানে স্পেস নাই, আমি বরঞ্চ এটা মুছে এই পাশে লিখি। দেখো এটা তো আর দরকার নেই আমার। দেখো প্রথম কম্পিউটারের দাম 3 টাকা হলে দ্বিতীয়টির দাম আসতেছে 2 টাকা। এটা অনুপাত অনুসারে আর কি। সো আমি প্রথম কম্পিউটারের দাম যদি 1 টাকা ধরি তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম আসতেছে 2/3 টাকা। সো আমার প্রথম কম্পিউটারের দাম অলরেডি 55,000 টাকা দেওয়া আছে। 55,000 টাকা যদি হয় তাহলে দ্বিতীয়টির দাম আসছে, দেখো এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে 3/2 ইন্টু 55,000, তাই তো? সো এটা ক্যালকুলেশন করলে, আমি ক্যালকুলেশনটা এখানে লিখছি, এটা হবে 1,10,000 ভাগ 3, এত টাকা। এটাকে তুমি চাইলে সমস্ত করতে পারো। এটাকে যদি সমস্ত করো তাহলে হবে 36,666 সমস্ত 3/2 টাকা। এইটাই আমার কাঙ্ক্ষিত দ্বিতীয় কম্পিউটারের প্রাইস বা মূল্য। ঠিক আছে? তো আমরা দ্বিতীয় কম্পিউটারের মূল্য পেয়ে গেলাম। আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় কম্পিউটারের দাম যদি 2,000 টাকা বেশি হয়, তার মানে এই যে দামটা আমরা পেলাম,
এই দামের সাথে আরো 2000 টাকা যদি অ্যাড হয় তখন অনুপাতটা কেমন হবে সেটা জিজ্ঞেস করেছে। সো আমরা এটার সাথে যোগ করে দেখব যে তখন দামটা কেমন আসে। তাহলে লিখব যে খ হতে প্রাপ্ত দ্বিতীয় কম্পিউটারের দাম, কম্পিউটার এর দাম। দেখো আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু সমস্তটা নিয়ে করব না, সমস্ত ছাড়া করব। যেটা ছিল 1,10,000 ভাগ 3 এত টাকা। তাহলে 2000 টাকা বেশি হলে নতুন দাম। তাহলে পূর্বের দামের সাথে আমরা এই অ্যামাউন্টটা যোগ করে দিব, 1,10,000 ভাগ 3 যোগ 2000। তাহলে দেখো কত আসে, এই পাশে 1,10,000 যোগ 6,000, তার মানে 1,16,000 টাকা হয়ে গেল। 1,16,000 ভাগ 3 এত টাকা, এটা হলো নতুন দাম। এই দামের সাথে আমরা প্রথম কম্পিউটারের যে 55,000 রেশিও, সেই রেশিওটা তৈরি করব। সুতরাং কম্পিউটার দুটির অনুপাত আমরা বের করি। অনুপাত দেখো, প্রথমটা হচ্ছে 55,000 অনুপাত, এখন নতুন প্রাইস হচ্ছে 1,16,000 ভাগ 3। সো আমরা যদি উভয় পক্ষকে 1000 দিয়ে ভাগ করি তাহলে এই পাশে থাকতেছে 55 অনুপাত, এই পাশে থাকতেছে 116 ভাগ 3। এটা আমরা ক্যালকুলেশন করব। তো এটা ক্যালকুলেশন করব কিভাবে, আমরা এটাকে মাল্টিপ্লাই করে চাইলে এটাকে উল্টাই দিতে পারি। যেটা উল্টাই দিলে যে রেজাল্ট হবে সেটা হচ্ছে 165 অনুপাত 116। এটাই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। সো অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল, মেথডটাও খুবই সহজ ছিল। এই অঙ্কটা কিন্তু আরেকটা মেথডেও করা যায়, কিন্তু আমি ইজি মেথডটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধানটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কি সমস্যা হয়েছে, কোথায় তুমি বুঝতে পারোনি। আমি চেষ্টা করব সেগুলোর উপরে একটা অ্যান্সার দেওয়ার ভিডিও তৈরি করার জন্য, ঠিক আছে? তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সুস্থতা কামনায়, তোমাদের মঙ্গল কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।